সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরানের ড্রোন হামলা, কুয়েত আমিরাতে মার্কিন ঘাঁটিতেও আঘাত, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা আইআরজিসির। আফগানিস্তান পাকিস্তান উত্তেজনা অব্যাহত, বাগরাম বিমান ঘাঁটিতে ইসলামাবাদের হামলা প্রতিহতের দাবি তালেবান প্রশাসনের, হতাহত নিয়ে পাল্টাপাল্টি দাবি। ইরানেও দফায় দফায় হামলা, নাগরিকদের উপসাগরীয় অঞ্চল ছাড়ার নির্দেশ ওয়াশিংটনের, বড় পরিসরে আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের, প্রয়োজনে স্থল অভিযান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের কড়া জবাব দিয়ে যাচ্ছে ইরান। মার্কিন সেনাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার ও ড্রোন প্রযুক্তি। আধুনিক বিমান বাহিনী না থাকলেও মাটির নিচের মিসাইল সিটি থেকে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটাতে প্রস্তুত তেহরান। ইরানের সামরিক শক্তির প্রধান স্তম্ভ তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় এই ভান্ডারে রয়েছে স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল, 1500 থেকে 2500 কিলোমিটার পাল্লার শাহাব-3, ইমাদ, সেজিল এবং নতুন প্রজন্মের খাইবার শেকান অনায়াসেই ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সেজিল মিসাইলগুলো খুব দ্রুত উৎক্ষেপণ করা যায়, যা শত্রুপক্ষকে প্রস্তুতির সুযোগ দেয় না। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের ফাতেহ সিরিজের স্বল্প পাল্লার মিসাইলগুলো নির্ভুল নিশানার জন্য পরিচিত। 2020 সালে ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে মার্কিন সেনাদের উপর এই সিরিজের জুলফিকার ও কিয়াম-1 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইরান। বিশ্লেষকদের মতে ইরান তাদের এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে এমনভাবে সাজিয়েছে যাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একযোগে শত শত মিসাইল ছুড়ে লক্ষ্যবস্তু ধ্বংস করা যায়। যুদ্ধের ময়দানে ইরানের আরেকটি তুরুপের তাস হলো তাদের ড্রোন ও ক্রুজ মিসাইল। নিচু দিয়ে উঠতে সক্ষম সুমার এবং পাবেহ এর মতো ক্রুজ মিসাইলগুলো রাডারে ধরা দেওয়া ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর সাথে যুক্ত হয়েছে কামিকাজি ড্রোন। এগুলোর উৎপাদন সস্তা, কিন্তু ঝাঁকে ঝাঁকে উৎক্ষেপণ করলে যে কোনো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও হিমশিম খেয়ে যায়, যা বড় বন্দর বা জ্বালানি কেন্দ্র অচল করে দিতে পারে। ইরানের সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী দিক হলো তাদের মিসাইল সিটি। বছরের পর বছর ধরে মাটির অনেক গভীরে পাহাড়ের নিচে তারা তৈরি করেছে সুরক্ষিত সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র শহর। শত্রুর প্রথম দফার বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলায় যেন তাদের মূল শক্তিতে টান না পড়ে, সেজন্যই এই ব্যবস্থা। এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলো থেকে সরাসরি মিসাইল উৎক্ষেপণের সক্ষমতা রাখায় তেহরানকে দমানো যে কোনো শক্তির জন্যই দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। মার্কিন আগ্রাসনে সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের প্রতিশোধে মরিয়া ইরান সৌদি আরবে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রয়েছে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। এদিকে ইরানে আরও বড় আকারে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 700। এর মধ্যেই দেশটিতে 4.3 মাত্রার ভূমিকম্প হয়েছে। উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামনির হত্যার প্রতিবাদে অঞ্চল জুড়ে আক্রমণ অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে সৌদি আরবে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালায় ইরান। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হামলার মুখে সৌদি আরব ও কুয়েতে দূতাবাস সেবা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কানাডা ও রিয়াদে দূতাবাস সাময়িক স্থগিত করেছে। কাতার, কুয়েত, বাহরাইন, আমিরাতেও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনারা। দুবাইয়ে অস্ট্রেলিয়ার সেনাদের লক্ষ্য করেও আক্রমণ চালানো হয়েছে। ইরানেও অব্যাহত রয়েছে হামলা। একের পর এক স্থাপনায় আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তেহরানে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটির স্কুল ও হাসপাতালে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের আগ্রাসনের মুখে ইরান আত্মসমর্পণ কিংবা নীরব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান প্রতিবেশী দেশে আক্রমণ করছে না, শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা প্রতিবেশী দেশগুলোর মুখোমুখি নই, সেই সব দেশের ভূখণ্ডে অবস্থানরত মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করছি। আমরা একই সঙ্গে মোকাবেলা করছি সেই মার্কিনী ও ইসরায়েলিদের যারা দিনরাত নানান উপায়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ভবিষ্যতে ইরানে স্থল অভিযানের জন্য সেনা পাঠানো হতে পারে বলে জানান ট্রাম্প। সে সঙ্গে উপসাগরীয় দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা মার্কিন জনগণের জন্য যে হুমকি তৈরি করেছে তা ধ্বংস করার জন্য আমরা অভিযান চালিয়ে যাব। আমরা 4 থেকে 5 সপ্তাহের পূর্বাভাস দিয়েছিলাম, তবে এর চেয়ে বেশি লড়াই করে যাওয়ার সক্ষমতা আমাদের আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অনন্তকাল চলবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে বিশ্বের 20% তেল চলাচলের রুট হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। প্রণালী দিয়ে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে বাহিনীটি। গত কয়েকদিনে বেশ কয়েকটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলকে রক্ষাকারী মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি বা আঞ্চলিক ঢাল ধ্বংস করতেই মূলত ইরান চারদিকে হামলা চালাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি কাতারের এলএনজি ও মার্কিন বিনিয়োগে আঘাত হেনে ওয়াশিংটনকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং ইউরোপকে জ্বালানি সংকটে ফেলে যুদ্ধ বন্ধে বাধ্য করাই তেহরানের প্রধান রণকৌশল। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন আর কেবল ইসরায়েল বা ইরানের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে আরবের মরুভূমি থেকে পারস্য উপসাগরের নীল জলরাশি পর্যন্ত। একদিকে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যু, আর অন্যদিকে এর ভয়াবহ প্রতিশোধ নিতে মরিয়া ইরান। কিন্তু ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কেন আঘাত হানছে, এই প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক ঘাঁটি বা উপস্থিতি রয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন কিংবা সংযুক্ত আরব আমিরাত সবখানেই ছড়িয়ে আছে মার্কিন সেনা ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান যখনই ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, এই মার্কিন ঘাঁটিগুলোই তখন ঢাল হয়ে দাঁড়ায়। আকাশপথেই ধ্বংস করে দেয়া হয় ইরানি অস্ত্র। তাই ইসরায়েলকে আঘাত করতে তেহরান এখন রণকৌশল বদলে আগে এই আঞ্চলিক ঢাল বা মার্কিন ঘাঁটিগুলোকে তছনছ করার চেষ্টা করছে। ইরান এবার শুধু সামরিক নয়, অর্থনৈতিক মরণ কামড়ও দিয়েছে। কাতারের বিশাল এলএনজি উৎপাদন কেন্দ্রে চালিয়েছে ড্রোন হামলা। উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ায় এর প্রভাব সরাসরি গিয়ে পড়েছে হাজার মাইল দূরের ইউরোপে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইউরোপীয় বাজারে এলএনজির দাম বেড়েছে রেকর্ড 50%। একদিকে শীতের প্রকোপ, অন্যদিকে জ্বালানি সংকট, সব মিলিয়ে ইউরোপ এখন বেকায়দায় পড়েছে। মধ্যপ্রাচ্যের তেল গ্যাস ক্ষেত্র থেকে শুরু করে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিশাল বিনিয়োগ রয়েছে। ইরান বেছে বেছে সেই সব প্রতিষ্ঠানে আঘাত হানছে যেখানে ট্রাম্পের দেশের স্বার্থ জড়িত। এর মাধ্যমে তেহরান ওয়াশিংটনকেই বার্তা দিচ্ছে যে তাদের তেল রপ্তানি বা শাসন ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করা হলে তারা যুক্তরাষ্ট্রের গড়ে তোলা আঞ্চলিক অর্থনৈতিক সাম্রাজ্য ধূলিসাৎ করে দেবে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর সংঘাত ছড়িয়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। তবে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য এখনো স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যে গেল 2 দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক অভিযানের উদ্দেশ্য নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন তিনি। এদিকে নেতানিয়াহুর লক্ষ্য ইরানের ইসলামী প্রজাতন্ত্র ধ্বংস করে দেয়া, অন্যদিকে তেহরানের সংজ্ঞায় বিজয় মানে টিকে থাকা। তবে শেষ পর্যন্ত এই যুদ্ধ কোথায় গিয়ে গড়াবে তা এখনো অনিশ্চিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার চতুর্থ দিনেও অস্পষ্ট কোন দিকে যাচ্ছে যুদ্ধের মোড়। এরই মধ্যে সংঘাত ছড়িয়েছে গোটা উপসাগরীয় অঞ্চলে। যুদ্ধ শুরু হলে তা নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন। তবে সব পক্ষেরই নির্ধারিত কিছু লক্ষ্য থাকে, যা অর্জন তাদের বিজয় হিসেবে বিবেচিত হয়। বিশ্লেষকদের মতে ট্রাম্প এমন এক যুদ্ধ শুরু করেছেন যা প্রকৃতপক্ষে তার নয়। তাহলে প্রশ্ন আসে, ইরান আক্রমণ করে যুক্তরাষ্ট্রের ফায়দা আসলে কোথায়? মার্কিন প্রেসিডেন্ট তার ফ্লোরিডার বাসভবন মার-এ-লাগো থেকে যুদ্ধের ঘোষণা দেন। তিনি বিজয়ের যে ধারণা দেন তা এক ধরনের চেকলিস্টের মতো। ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প মাটির সঙ্গে মিশিয়ে দেয়া এবং দেশটির নৌবাহিনী নিশ্চিহ্ন করে দেয়া, সেই সঙ্গে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে অকার্যকর করা যাতে তারা যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে হামলা চালাতে না পারে। এছাড়া তেহরানের শাসন ব্যবস্থাকে এতটাই দুর্বল করে দেয়া যাতে ইরানের জনগণই ক্ষমতা দখল করতে পারে। তবে ইতিহাস বলছে কেবল আকাশপথে হামলা চালিয়ে কোনো শাসন ব্যবস্থা উৎখাতের নজির নেই। ইরাক বা লিবিয়ায় শাসন ব্যবস্থা পরিবর্তন সম্ভব হয়েছিল স্থল অভিযানের মাধ্যমে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর হিসাব কিছুটা ভিন্ন হলেও লক্ষ্য একই, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেয়া। বহু দশক ধরে তেহরানকে প্রধান হুমকি হিসেবে দেখে আসছে তেল আবিব। নেতানিয়াহুর বিশ্বাস ইসলামী প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র তৈরি করে ইসরায়েল ধ্বংস করতে চায়, তাই ইরানকে ভেঙে দেয়াই তার অন্যতম লক্ষ্য। এছাড়া নিরাপত্তা ব্যর্থতার দায়ে অনেক ইসরায়েলি তাকে দায়ী করেন। ইরানের বিরুদ্ধে নির্ধারিত বিজয় তাকে রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে পারবে বলে বিশ্বাস তার।
তবে তেহরানের সংজ্ঞায় বিজয় মানে শাসন ব্যবস্থায় টিকে থাকা। ইসলামী প্রজাতন্ত্রের কাঠামো গড়ে উঠেছে বহুস্তরীয় রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উপর। ইসলামী রেভলিউশনারি গার্ড আইআরজিসি এবং বাসিজ বাহিনী শুধু সামরিক শক্তিই নয়, অর্থনৈতিক ও আদর্শিক ভিত্তিও নিয়ন্ত্রণ করে। শীর্ষ নেতৃত্ব নিহত হলেও ব্যবস্থাটি ধসে পড়বে এমন নিশ্চয়তা নেই, বরং মার্কিন মিত্রদের এই আগ্রাসন শাসন ব্যবস্থাকে আরও সংহত করতে পারে। তাই শেষ পর্যন্ত এই যুদ্ধ কোথায় গড়াবে তা এখনো অনিশ্চিত। আঞ্চলিক শক্তিগুলোর সংঘাতে লেবানন আরও বড় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। সোমবারের হামলায় অন্তত 52 জন নিহত এবং 1.5 শতাধিক আহত হয়েছে। এতে ফিলিস্তিন ইসলামী জিহাদের কমান্ডার নিহতের খবর পাওয়া গেছে। দক্ষিণ ও পূর্ব লেবাননের 50টির বেশি গ্রামে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জেরে লেবাননে শুরু হয়েছে ব্যাপক আতঙ্ক ও গণবাস্তুচ্যুতি। ইসরায়েলের টানা বিমান হামলা এবং দক্ষিণ লেবাননের বহু এলাকা খালি করার নির্দেশে হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে রাজধানী বৈরুত ও উত্তরের দিকে ছুটছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটিতে প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মানবিক সংস্থা ইসলামিক রিলিফ জানিয়েছে, বহু পরিবার স্কুলে আশ্রয় নিচ্ছে। বৈরুত, মাউন্ট লেবানন ও উত্তরাঞ্চলের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দিয়েছে সরকার। সংস্থাটি খাদ্য, পানি, কম্বল, গদি ও স্বাস্থ্যসম্মত সামগ্রী সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পর উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তার হত্যার প্রতিশোধ হিসেবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করে। জবাবে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়া ও দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান ও নৌ হামলা চালায়। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জরুরি বৈঠক ডেকে হিজবুল্লাহ সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। তবে হিজবুল্লাহ সমর্থকদের একাংশ ইসরায়েলকেই দায়ী করেছেন এবং প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন। বিশ্লেষকরা বলছেন 2023-24 সালের যুদ্ধের স্মৃতি এখনও তাজা। সে সময় 4000-এর বেশি মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। চলমান সংঘাতে সেই ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এসব হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার স্পষ্ট অবস্থান নেওয়া উচিত বলে মন্তব্য করেন ইরানি দূত রেজা নাজাফি। এদিকে সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান, পারমাণবিক স্থাপনায় হামলার কোনো চিহ্ন তারা পাননি। ইস্পাহানের একটি পারমাণবিক স্থাপনা ও বিমান ঘাঁটির কাছেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানা গেছে। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নাতাঞ্জের বিশাল পারমাণবিক কমপ্লেক্সে হামলা চালানোর অভিযোগ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইরানি দূত রেজা নাজাফি। সাংবাদিকদের রেজা নাজাফি জানান, ওয়াশিংটন তেল আবিব আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। একদিন আগে একটি স্থাপনা লক্ষ্যবস্তু বানানো হয়। এ সময় শুধু নাতাঞ্জের কথা উল্লেখ করেন তিনি। নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেখানে প্রাথমিকভাবে পারমাণবিক শক্তি এবং সংশ্লিষ্ট প্রযুক্তির জন্য ইউরেনিয়ামকে সমৃদ্ধ করা হয়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার নিন্দা জানানোর আহ্বান জানান নাজাফি। বলেন, এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর উচিত এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া। এদিকে সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বোর্ড অব গভর্নরসকে জানান, তাদের পর্যবেক্ষণে পারমাণবিক স্থাপনায় হামলার কোনো চিহ্ন মেলেনি। সংস্থাটি হামলা না হওয়ার মূল্যায়ন কিসের ভিত্তিতে তৈরি করেছে তা স্পষ্ট নয়। বোর্ড অব গভর্নরসকে রাফায়েল গ্রোসি আরও জানান, তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, তবে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি অভিযানের প্রতিবাদে উত্তাল বিশ্বের নানা শহর। প্রতিবাদে গর্জে উঠেছে মার্কিন নাগরিকরাও। যুক্তরাষ্ট্রের জর্জিয়া, সান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্কের রাস্তায় বিক্ষোভে নামে শত শত মানুষ। তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানায় তারা। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পোড়ানো হয় মার্কিন পতাকা। ইরানের যৌথ হামলার প্রতিবাদে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিক্ষোভ করেন অনেকে। পতাকা পুড়িয়ে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানান তারা। অভিযোগ করে বলেন, এই হামলা আঞ্চলিক অস্থিরতা বাড়ানোর পাশাপাশি বেসামরিক প্রাণহানি ঘটাচ্ছে। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় 24 লাখ ফিলিপিনো শ্রমিকের নিরাপত্তা এবং তেলের দামের সম্ভাব্য ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
প্রতিবাদ হচ্ছে যুক্তরাষ্ট্রের ভেতরেও। জর্জিয়ার আটলান্টায় স্টেট ক্যাপিটাল ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা নো ওয়ার অন ইরান বলে স্লোগান দেন। তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট কমিয়ে জনসেবায় ব্যয়ের দাবি জানান। একই রাতে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে শত শত মানুষ সমাবেশ করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। অনেকে অভিযোগ করেন এই সংঘাত মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আমি এখানে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাতে এসেছি। আমার পরিবার, আমার সব আত্মীয় স্বজন এখন বোমা হামলার শঙ্কায় বাস করছে। আমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই দেশকেই আক্রমণ বন্ধের আহ্বান জানাচ্ছি। নিউ ইয়র্কেও চলছে প্রতিবাদ। শহরের কলম্বাস সার্কেলে জড়ো হয়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কড়া সমালোচনা করেন। তাদের বক্তব্য, এই যুদ্ধ মার্কিন জনগণের নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের ফল। রাস্তা জুড়ে স্টপ দ্য ওয়ার ইন ইরান স্লোগান তুলে তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানানো হয়। আফগানিস্তানের বারগাম বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলা প্রতিহতের দাবি করেছে তালেবান প্রশাসন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাতে পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত 36 বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। অন্যদিকে ইসলামাবাদের দাবি 46টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে এবং 400-র বেশি আফগান সেনা নিহত হয়েছেন। পাকিস্তান আফগানিস্তানের টানা কয়েকদিন ধরে চলা সীমান্ত সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তান এরই মধ্যে আফগানিস্তানের সঙ্গে খোলা যুদ্ধ চলছে বলে ঘোষণা দিয়েছে। আফগানিস্তান দাবি করেছে রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলার চেষ্টা তারা নস্যাৎ করেছে। পারওয়ান প্রদেশের পুলিশ জানায় ভোরের দিকে পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান আফগান আকাশসীমায় ঢুকে বাগরাম ঘাঁটিতে বোমা হামলার চেষ্টা চালায়। আফগান বাহিনী রুশ নির্মিত জেট ইউ-23 অ্যান্টি এয়ারক্রাফট গান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাল্টা জবাব দিয়ে হামলা প্রতিহত করে বলে দাবি করা হয়। হতাহত বা বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। বাগরাম বিমান ঘাঁটিতে একসময় আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ন্যাটোর সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ছিল এবং 20 বছরের যুদ্ধে এটি ছিল কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে এবারই প্রথম পাকিস্তান সরাসরি আফগান সরকারি স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, যা আগের অভিযানের তুলনায় বড় পরিবর্তন। সংঘাতের সূত্রপাত হয় যখন আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠী পাকিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলার জবাবে সীমান্তে পাল্টা আঘাত হানে। ইসলামাবাদ অভিযোগ করে আফগানিস্তান তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপিকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভেতরে সশস্ত্র হামলা চালাচ্ছে। কাবুল এই অভিযোগ অস্বীকার করে। এদিকে কাতার সহ কয়েকটি দেশ মধ্যস্থতার প্রস্তাব দিলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো অগ্রগতি হয়নি। কাবুল ও ইসলামাবাদ দুই রাজধানীতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।